ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো রাফি গল্পর সিজন 4 পার্ট 4 নিয়ে আইছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। আপনারা যদি চান তাহলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। তখন তারা খুশি হয়ে তাদের কোম্পানিতে তোমার আঙ্কেলকে একটা চাকরি দেয়। কিন্তু যেই গ্রুপে তোমার আঙ্কেলকে চাকরি দেয় সেই গ্রুপটা অনেক দিন ধরে লোকসান শুনতে হয়েছিল। তারপর তোমার আঙ্কেল সেই গ্রুপে চাকরি শুরু করে এবং 5 মাসের ভিতর ওই গ্রুপে অনেক বড় একটা অ্যামাউন্ট লাভ এনে দেয়। তখন সেই কোম্পানির মালিক তোমার আঙ্কেলকে বলে, তুমি এটা কিভাবে সম্ভব করলে? এই গ্রুপে আমি কখনো লাভ দেখতে পাইনি। প্রতি বছর কোটি কোটি টাকা শুধু লোকসান শুনতে হয়েছে। তারপর তোমার আঙ্কেল তাকে বলে, স্যার আমি আমার সবটুকু দিয়ে আপনার কাজ করছি, কখনো কাজে ফাঁকি দেয়নি, আর আপনার এই গ্রুপে প্রতি বছর অনেক টাকা লাভ করাই সম্ভব। তখন কোম্পানির মালিক বলল, কিন্তু আমার এই গ্রুপে কখনো লোকসান ছাড়া লাভ হয়নি। তখন তোমার আঙ্কেল বলল, লাভ হয়নি কিন্তু আপনাকে দেখানো হয় লোকসান। এই কথা শুনে কোম্পানির মালিক অবাক হয়ে গেল আর বলল, কিভাবে? তোমার আঙ্কেল তখন বলল, আপনার কাছের মানুষগুলোই আপনার ক্ষতি করে। আপনি যাদের উপর আপনার এই গ্রুপের দায়িত্ব দিয়ে রেখেছেন তারা যা লাভ হয় সব কিছু নিজেরা খেয়ে আপনাকে প্রতি বছর দেখায় লোকসান। এ কথা শুনে কোম্পানির মালিক অবাক হয়ে গেল আর বলল, নিজের মানুষগুলোই সব সময় ক্ষতি করে? তারপর তোমার আঙ্কেলের উপর খুশি হয়ে আমাদের নতুন একটা ফ্ল্যাট গিফট করে এবং তোমার আঙ্কেলকে কোম্পানির চেয়ারম্যান বানাইয়া দেয়। তারপর থেকে পুরো কোম্পানির দায়িত্ব তোমার আঙ্কেলের উপর আসে এবং তোমার আঙ্কেলের চাকরি শুরু করার পর থেকেই ওই কোম্পানিতে আর কখনো লোকসান হয়নি। তারা তোমার আঙ্কেলকে অনেক বিশ্বাস করত। যাই হোক, এভাবে সুন্দরভাবে কাটছিল আমাদের দিনগুলো। 2 বছর পেরিয়ে গেল। তারপর হঠাৎ একদিন শুনতে পাই গ্রামে মাসুদের বাবা মাসুদের মাকে নিয়ে পালিয়ে বিয়ে করছে। তখন তোমার আঙ্কেল মাসুদের বাবাকে আমাদের এখানে নিয়ে চলে আসে এবং তোমার আঙ্কেলের ওইখানে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। মাসুদের বাবা ছিল অনেক ভালো একজন মানুষ। মাসুদের বাবা তোমার আঙ্কেলকে অনেক সাহায্য করত। ভালোই কাটছিল এইভাবে আমাদের দিনগুলো। তাদের বিয়ের 1.5 বছর পর মাসুদের জন্ম হলো। আমরা সকলেই অনেক খুশি হলাম। কিন্তু মাসুদের বয়স যখন 1 বছর, তখন মাসুদের বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর মাসুদের মা এবং মাসুদের পুরো দায়িত্ব আমরা নেই। মাসুদকে আমরা আমাদের সন্তানের মতো করে মানুষ করি। কিন্তু মাসুদের মায়ের ছিল আমাদের উপর অনেক হিংসা, তাই সে মাসুদকে নিয়ে মাসুদের নানা বাড়ি চলে যায়। কিন্তু তারপরও আমরা মাসুদ এবং মাসুদের মায়ের সমস্ত খরচ বহন করতাম। তারপর মাসুদের বয়স যখন 3 বছর, তখন মিমের জন্ম হয়। এইভাবে কেটে গেল আরও 5 বছর। হঠাৎ একদিন তোমার আঙ্কেলের অফিস থেকে ফোন আসলো আর বলল তোমার আঙ্কেলকে যেন তাড়াতাড়ি অফিসে আসে। তারপর তোমার আঙ্কেল অফিসে গেল। কোম্পানির মালিক তোমার আঙ্কেলকে তার রুমে ডাকে। তোমার আঙ্কেল সেখানে গেলে কোম্পানির মালিক বলে, তোমার সাথে আমার অনেক কথা আছে। তোমার আঙ্কেল বলল, জি স্যার বলেন। কোম্পানির মালিক বলল, কথাগুলো এখানে বলা যাবে না, এখানে বললে তুমি বুঝতে পারবা না। তখন তোমার আঙ্কেলকে নিয়ে কোম্পানির মালিক তার বাসায় নিয়ে যায় এবং বলে, আমার বাংলাদেশে কেউ নেই, আমার পুরো পরিবার সব থাকে আমেরিকায়। আমি কোম্পানিটা দেখাশোনা করার জন্যই বাংলাদেশে থাকি। আমার বয়সও শেষ হয়ে এলো, আর কতদিনই বেঁচে থাকবো আল্লাহই ভালো জানে। আমার সন্তানরাও চায় না যে আমি এখানে থাকি, তাই আমি চাই আমার বাকি জীবনটা তাদের সাথে কাটাতে। আমি আমার কোম্পানিটা বিক্রি করে দিতে চাই এবং এই দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই। তখন তোমার আঙ্কেল বলল, জি স্যার ঠিক আছে, আপনি যা বলবেন। তারপর তোমার আঙ্কেল সব কিছু ম্যানেজ করে 1 মাস পর কোম্পানিটা নিলামে তোলার ব্যবস্থা করে। নিলামে পুরো কোম্পানিটা বিক্রি করলেও কোম্পানির মালিক একটা গ্রুপ বিক্রি করে না। ওই গ্রুপটা তোমার আঙ্কেলের উপর খুশি হয়ে কোম্পানির মালিক তোমার আঙ্কেলের নামে লিখে দেয়। তারপর সেই কোম্পানির মালিক আমেরিকায় চলে যায় আর তোমার আঙ্কেল তিলে তিলে সেই গ্রুপটাই একটা বড় কোম্পানিতে গড়ে তুলছে। একজন বড়লোক বাবার সন্তান হয়েও এত কষ্ট করছি, কিন্তু কখনো তোমার আঙ্কেলকে ছেড়ে যায়নি। তারপর মিমের মা কান্নার কণ্ঠে বলল, এখনো অনেক ভালো আছি, অনেক টাকা আছে, বড় বড় কোম্পানিও আছে, কিন্তু আজ 30 বছর হয়ে গেল একটা বারের জন্য বাবাকে দেখতে পারিনি। অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু সেটাও পারিনি। রাফি তখন মিমের মাকে বলল, কান্না করবেন না আন্টি, সব একদিন ঠিক হয়ে যাবে। এখন আপনারা সবাই ঘুমাতে যান, অনেক রাত হয়েছে। এই কথা বলে রাফি তার রুমে চলে গেল। গিয়ে রাফি মিমকে ফোন দিয়ে বলল,
একটু ছাদে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তারপর মিম বলল, এত রাতে এখন ছাদে আসবো? রাফি বলল, আসো, আমি ছাদে ওয়েট করছি। তারপর মিম বলল, আচ্ছা ঠিক আছে। মিম ছাদে আসার পর রাফি মিমকে বলল, আমি তোমার নানু বাড়ি যেতে চাই। আমি সেখানে গিয়ে তোমার নানার যত রাগ অভিমান আছে সব কিছু ভেঙে দিতে চাই। মিম বলল, তুমি কি পারবে? তারা যদি তোমার পরিচয় জানতে পারে তাহলে অনেক বিপদ হবে। আমি তোমাকে যেতে দিব না। রাফি বলল, জীবনে তো অনেক কষ্টই করলাম, আর একটু না হয় বিপদ আসুক। আমি চাই সকলেই সুখে থাকুক। আমি তোমার মায়ের কষ্ট বুঝি। আমার 4 বছরের কষ্ট যদি এত হয় তাহলে তোমার মায়ের 30 বছরের কষ্ট কেমন একবার ভাবো। তখন মিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, যেও, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়। রাফি বলল, আমার কিছুই হবে না, তুমি শুধু আমার একটু কাজ করে দিবে। মিম বলল, কি কাজ? রাফি বলল, তুমি আঙ্কেলকে এবং আন্টিকে কিছু একটা বলে ম্যানেজ করে দিবে। মিম বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার অনেক ভয় লাগছে তোমার যদি কিছু হয়ে যায়। রাফি তখন মুচকি হেসে মিমকে বলল, এসব আমার অভ্যাস হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কিছুই হবে না। তারপর মিম বলল, আমিও তোমার সাথে যেতে চাই। রাফি বলল, না, তোমাকে নিয়ে গেলে সবাই সন্দেহ করবে এবং বুঝে ফেলবে, যার জন্য তোমার নানু এবং মায়ের ঝামেলাটা মিটাতে পারবো না। এছাড়াও তুমি আমার সাথে গেলে আঙ্কেল আন্টিকে দেখাশোনা কে করবে? তার থেকে তুমি বাসায়ই থাকো। আমার জন্য চিন্তা করিও না, আমি খুবই তাড়াতাড়ি ফিরে আসব, আর তোমার সাথে তো ফোনে আমার কথা হবেই। মিম বলল, আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে সাবধানে থেকো, কারণ আমার নানুর বাড়ির লোকজন অনেক খারাপ। রাফির কাছ থেকে এসবগুলো শুনে মিমের একটু মন খারাপ হয়ে গেল। মিমের যেন রাফিকে যেতেই দিতে মন চাচ্ছে না, কিন্তু কি করার, রাফিকে আটকেও রাখা সম্ভব না। তারপর রাফি মিমের কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমাতে যাও। তারপর মিম বলল, আচ্ছা। এ কথা বলে মিম এবং রাফি দুজনেই রুমে চলে গেল। পরের দিন সকালে রাফি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো মিমের আম্মু এবং আব্বু আর মিম চেয়ারে বসে একসাথে গল্প করছে। তখন রাফি সেখানে গেল। মিমের আব্বু বলল, বসো বাবা, কিছু কি বলবে বাবা? মিম তখন বলল, আব্বু, ফেনীতে একটু জরুরি কাজ পড়ে গেছে, ও কিছুদিনের জন্য সেখানে যেতে চাচ্ছে। মিমের আব্বু বলল, সামনে তোমাদের বিয়ে, আমার মনে হয় কিছুদিন পরে যাওয়াই ভালো হবে। রাফি বলল, আঙ্কেল, মিম এখন অসুস্থ, আর আমার সেখানে খুবই জরুরি একটা কাজ, সেখানে আমার যেতেই হবে, আর আমি সেখান থেকে কাজটা সম্পূর্ণ করে এসেই মিমকে বিয়ে করব, তাতে মিম আরও একটু সুস্থ হবে। মিমের আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তারপর রাফি তার রুমে চলে গেল মিমের নানু বাড়ি যাওয়ার জন্য রেডি হতে। কিছুক্ষণ পর রাফি রেডি হয়ে তার রুম থেকে বের হয়ে আসলো এবং মিমের আব্বু আম্মুকে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি খুবই তাড়াতাড়ি ফিরে আসব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা সম্পূর্ণ করতে পারি। এই বলে রাফি তাদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল মিমের নানুর বাড়ির উদ্দেশ্যে। এক অজানা শহর, অনেক বিপদ হয়তো অপেক্ষা করছে তার জন্য। তারপর রাফি চায় তারা সবাই একসাথে সুখে শান্তিতে থাকুক। এইসব ভাবতে ভাবতে রাফি মিমের নানু বাড়ির এলাকায় পৌঁছে যায়। তার সেখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। রাফি তখন ভাবে প্রথমে তার থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে, তারপর সেখানে সে একটা হোস্টেল ভাড়া করে, আর সেখানে সে রাতে বসে ভাবে যে কোনোভাবে মিমের নানু বাড়ি তাকে ঢুকতেই হবে, কিন্তু কিভাবে ঢুকবে? এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল। তারপর রাফি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাফি ঘুম থেকে উঠে রাফি ভাবলো যে মিমের নানু বাড়িটা আগে দেখতে হবে। তারপর রাফি হোটেল থেকে বের হয়ে মিমের নানু বাড়ি পৌঁছে গেল। রাফি দেখলো তার সামনে রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, সারা বাড়ি নকশি কথার মতো নকশা করা। অবাক চোখে রাফি বাড়ির নকশাগুলো দেখছে। কিছুক্ষণ পর গেটের দারোয়ান এসে রাফিকে বলল, এখানে কি চাই আপনার? রাফি তখন দারোয়ানকে কি বলবে কিছুই খুঁজে না পেয়ে বলল, মানে এটা কি হাসান চৌধুরীর বাড়ি? দারোয়ান বলল, হ্যাঁ, এটা হাসান চৌধুরীর বাড়ি, কি চাই এখানে আপনার? রাফি বলল, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই, ওনাকে খুব দরকার আমার। দারোয়ান তখন বলল, ও বুঝতে পেরেছি, আপনার চাকরি লাগবে তাই না? তাই তো? রাফি কোনো কিছু না ভেবে দারোয়ানকে বলল, হ্যাঁ, আমার একটা চাকরির খুবই দরকার,
তারপর দারোয়ান বলল, ও আচ্ছা ঠিক আছে, স্যার খুব ভালো মানুষ, বললে একটা ব্যবস্থা করে দিবে। আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। স্যার ব্যস্ত থাকলে এখন দেখা করতে পারবেন না, পরে আসতে হবে। এই বলে দারোয়ান বাসার ভিতর ফোন করলো। আসসালামু আলাইকুম গাইস, যদি পার্ট 5 লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর অনেকেই বলতেছিলেন রৌদ্র গল্প দেন, তো রৌদ্র গল্প আমার সেকেন্ড চ্যানেল আপলোড হয়ে গেছে। সেকেন্ড চ্যানেলের লিংক পিন কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সবাই যে গল্পটা দেখে আসবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।